আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আরডিতে সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে ঘি তৈরি করে দেখাবো। এই যে দেখুন কি সুন্দরভাবে আমরা ঘি তৈরি করে নিয়েছি। একদম খাঁটি গাওয়া ঘি যেভাবে তৈরি করে সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। আসুন, প্রথমেই দুধ জাল করে নিতে হয়। দুধ ভালোভাবে একদম ঘুটে নেটে এটাকে জাল করে এই দুধটাকে ঠান্ডা করে নিতে হয়। দুধটাকে এভাবে ভালোভাবে জাল দিয়ে যখন দুধটাকে ঠান্ডা করা হয়, এর ওপরে পুরো একটা সর জমে যায়। এই দেখুন ঠান্ডা হবার পর কতটা পুরো একটা সর জমেছে, দেখছেন? এই সরটাকে তুলে নিতে হয়। হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আম্মু এভাবে সরটাকে তুলে নিচ্ছে। এই যে সরটাকে তুলে নেওয়া হয়ে গেল। কোনো বাড়তি দুধ নেওয়া হয়নি, শুধুমাত্র সরটাকে ছেঁকে তুলে নেওয়া হলো। যারা প্রেশার ডায়াবেটিকের পেশেন্ট আছেন তাদের জন্য তো সর খাওয়াটার প্রয়োজন নেই, তো আমরাও ঘরে সর খাই না। সরটাকে আমরা এভাবে তুলে সংরক্ষণ করি আর সেটা দিয়ে আমরা ঘি তৈরি করি। এই যে আমরা প্রায় 1.5 মাসে এই পরিমাণে সর জমা করেছি। এই যে দেখতে পাচ্ছেন এতখানি সর আমাদের জমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমরা ঘি তৈরিতে ব্যবহার করব। প্রথমে আমরা একটা জুসার ব্লেন্ডার নিয়েছি। বেশটুকু বরফ দিয়ে তার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি ব্যবহার করাই ভালো। এবার 1 কাপ পরিমাণ সর আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেক সর একসাথে দিবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন। আমি 1 কাপ পানিতে 1 কাপ সর দিয়ে কাজটা করব। ওই যে জুসার ব্লেন্ডারে আমি কাজটা করতে শুরু করে দিয়েছি। এক নাগাড়ে ব্লেন্ড করবেন না, কিছুক্ষণ করে থেমে আবারও একটু পরেই ব্লেন্ড করবেন। মাঝখানে একটু একটু সময় থেমে থেমে তারপরে কাজটি করবেন। আমিও এভাবেই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাশাআল্লাহ কি সুন্দরভাবে উপরে ননিটা জমেছে, দেখছেন কি সুন্দর রং। এই যে এই ননিটাকে আমরা এখন পানি ঝরিয়ে নিব। আপনি চাইলে চামচ দিয়েই বা কোনো কিছু দিয়ে এটাকে আলাদা করতে পারেন। আমি একটু তাড়াহুড়োর জন্য একটা স্ট্রেনারেই একবারে ঢেলে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এতে কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। ননিটার ফাঁকে ফাঁকে, যেহেতু এটা একটু ফোমি হয়, ফাঁকে ফাঁকে কিন্তু পানি থাকে। আমি একটু নাড়াচাড়া করে পানিটাকে বের করে নিচ্ছি। এই যে যেমন করে দেখতে পাচ্ছেন, ননিটা তুলে নিলাম। অনেকে সর না জমিয়ে কাঁচা দুধ থেকে এটা করে থাকেন। আমরা আসলে যে ঘোষ বা ময়রারা করে থাকি ওই পদ্ধতিটাই ফলো করেছি। এবার ননি তুলে নেওয়ার পর যে অবশিষ্ট পানিটা থাকবে, এই পানিটাকেই কিন্তু আমি পুনরায় ব্যবহার করব আবারও ননি তুলতে। সাথে আবারও একটু বরফ দিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আমি আমার এই কাজটা করতে শুরু করলাম আর এই দিকে আমার আম্মু আমার বাচ্চাকে দেখাচ্ছে যে এটাই হচ্ছে বাটার। আমার বাচ্চা আসলে এভাবে কখনো দেখেনি যে এটাই বাটার হয়। সে খুব অবাক হয়ে নানুকে জিজ্ঞেস করছে যে এটাই বাটার, এটাই বাটার। আর আমার আম্মু তার উত্তর দিচ্ছে, হ্যাঁ এটাই বাটার, এটাই মাখন। ও আসলে কখনো হাতে এভাবে তোলাটা দেখেনি। যা হোক, আমরা ননিটা তুলে নিয়েছি। আমাদের মাখনটা দেখতে পাচ্ছেন। আমি এই পর্যন্ত সবগুলো ননির কাজ করা হয়ে গেছে। এবার সেই যে অবশিষ্ট পানিটা ছিল, আম্মু এটাকে ডাল ঘুটনি দিয়ে এভাবে একদম নিঃশেষ ভাগ করে যেন ননিটা পাওয়া যায় সেটার চেষ্টা করছে। কারণ ব্লেন্ডারে একবারে সম্পূর্ণ ননিটা তুলে আনা যায় না, কিছুটা থেকেই যায়। এই যে যেমন দেখছেন, এই যে এই অল্প মাত্রার অংশটা ব্লেন্ডারে পাওয়া যায় না, তাই এটা ডাল ঘুটনি দিয়ে করে নিতে হয়।
গ্রামে যদি কেউ দেখে থাকেন অবশ্যই হয়তো দেখেছেন যে এরকম করে করা হয়, কিংবা তাদের একটা বড় একটা মটকার মধ্যে তারা একটা মেশিন থাকে যেটা দিয়ে দড়ির মাধ্যমে টেনে টেনে ওনারা এই কাজটা করে থাকেন। আমি ওই মেশিনটার নাম আসলে জানি না। যা হোক, এদিকে আমি একটু বরফ কুচি নিয়ে তার মধ্যে পানি দিয়ে একটু ননি নিয়ে সেই ননিটাকে বাটারে রূপ দেওয়ার চেষ্টা করছি। এই যে ননিটা থেকে আমি ননিটাকে এখন বরফ পানিতে দিয়ে দিব। এটা কিন্তু বর্তমানে বাটারই, এই বাটারটাকেই কিন্তু জাল করলে এটা ঘি হয়ে যাবে। কিন্তু এই যে আমি এটাকে বরফ পানিতে দিচ্ছি, এটা মূলত এটার ভেতরে যে এক্সেস ওয়াটারটা আছে, পানিটা আছে, সেই পানিটা বের হয়ে যাবে এবং এটাকে একটা নির্দিষ্ট শেপে আনতে পারবো আমি, যেমন শেপে আপনি চান। এর ভেতরে যদি কোনো স্মেল থেকে থাকে সেই বাড়তি স্মেলটা বের হয়ে যায় এবং ঠান্ডা পানিতে দিয়ে আপনি এটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারবেন। এভাবে একটু পানিতে দেবে দেবে দিলে ওই যে অনেক দিন পর্যন্ত যেহেতু ছানাটা জমানো হয়, এর ফলে যে একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটা দেখুন, পানিটা ঘোলাটে হয়ে গেছে, ওই পানিটা বের হয়ে যায় এবং বাটারটা একদম পিওর হয়ে যায়। বর্তমানে এই বাটারটা একদম আনসল্টেড আছে, মানে কোনো লবণ নেই, কোনো স্বাদ নেই। এই বাটারটা আমি রান্নার কাজে ব্যবহার করব বলে কিছুটা তুলে রাখছি। এটা একদম পিওর এবং খুব স্বাস্থ্যকর একটা বাটার। আপনার ফ্যামিলিকে আপনি এভাবে করে বাটার খাওয়াতে পারেন, যেটা ছোট বাচ্চাদের জন্য শরীরের জন্য খুবই ভালো। আমি বাটারটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার বাটারটা রেডি। আপনি যদি এটাতে স্বাদ অ্যাড করতে চান, যে আপনি সল্টেড বাটার চাচ্ছেন, তাহলে ওই যে শুরুতে আমি সরটাকে ব্লেন্ড করে নিয়েছি, ওই অবস্থাতেই আপনাকে একটু চিনি দিয়ে দিতে, মানে লবণ দিয়ে দিতে হবে। আর যদি একটু মিষ্টি করতে চান তাহলে চিনি এবং লবণ একটু একটু করে দিয়ে দিতে হবে। তাহলে আপনি সল্টেড এবং সুইটেন বাটার দুটোই তৈরি করতে পারবেন নিচ থেকেই। আর কালার করতে চাইলেও একটু কালার শুরুতেই দিয়ে দিবেন, তাহলে এটা বাজারের সেই বাটারের মতো একটু হালকা কালার দেখা যাবে। আমার বাটারটা একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু তারপরও এটা একদম পিওর, এর জন্যই আমার মনটা খুব খুশি। এই যে দেখুন, আমি দেখাচ্ছি কি যে সিল্কি স্মুথ হয়েছে বাটারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আমি রান্নার কাজেই ব্যবহার করব। এইদিকে আম্মু কিন্তু তার কাজ চালিয়েই যাচ্ছেন, একদম নিঃশেষে বিভাজ্যের মতো তিনি ঘিটাকে তুলে নিচ্ছেন। আর এই যে তুলে নেওয়ার পর যে পানিটা থেকে যাবে, এটাই কিন্তু মাঠা। অলরেডি আমাদের একটা শর্টসে আপনাদেরকে শেয়ার করেছি এবং একটি ভিডিও আছে মাঠার। সেই মাঠার এই ভিডিওটাতে আমরা বলেছি যে কিভাবে মাঠার পানিটা পাওয়া যায়। এই যে আমরা যখন সরটাকে তুলে নেই, তুলে নেওয়ার পরে যেই পানিটা থাকে এটাই মাঠার পানি বা ঘোল। আমাদের ননি তোলা হয়ে গেছে, আমরা এতটুকু ননি পেয়েছি। চলে এলাম এটাকে জাল দিয়ে ঘি তৈরি করতে। এতক্ষণ কাজ করার কারণে ঘরটা অনেক অপরিষ্কার হয়ে গিয়েছিল, তাই আমরা ঘন্টাখানেক ননিটাকে ফ্রিজে রাখার কারণে ননিটা একটু, এই যে দেখতে পাচ্ছেন, একটু জমে গেছে। এতে কোনো সমস্যা নেই, আপনি ইনস্ট্যান্টও করতে পারেন, কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই করবেন হাতে যেন কোনো কাজ না থাকে, আপনি যেন মনোযোগ সহকারে ঘিটাকে জাল করতে পারেন, ওরকমভাবে সময় বের করে কাজ করবেন। আর অবশ্যই এমন পাত্র আপনি নির্বাচন করবেন যেই পাত্রে কোনো তেল ঝোল বা কোনো স্মেল থাকবে না। এমন পাত্রে নেবেন যে পাত্রে হয়তো বা আপনি দুধ জাল করেছেন বা কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনি করতে পারেন, যেটার মধ্যে কোনো স্বাদ বা গন্ধ নেই। দেখুন 5 মিনিট জাল করার পরে আমার ঘিটা কিন্তু প্রায় গলে গেছে, ননিটা গলে গেছে। আর এই যে চুলা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একদম লো হিটে রেখে কাজটা করছি, একই হিটে রেখে আমি কাজটা করব। আর একদমই নড়া যাবে না, অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখছেন আমি সাইড থেকে যে ফেনাটা, এই ফেনাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানের দিকে নিয়ে আসছি এবং তলানিটাতে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, উপর নিচ করে। মোট কথা
সাইডে যেন লেগে না আসে এবং তলানিতেও যেন লেগে না যায়, খুব ভালো খেয়াল রাখতে হবে। এই দেখুন আরও 5 মিনিট পরে ঘি কিন্তু ছাড়তে শুরু করেছে এবং তলানিটা আস্তে আস্তে ভেসে উঠছে। খুব ধৈর্যের সাথে কাজটা করতে হবে। আপনি যত ধৈর্যের সাথে কাজটা করবেন আপনার জিনিসটা তত পারফেক্ট হবে। এই দেখুন ঘি সেপারেট হয়ে যাচ্ছে, খুব সুন্দর বুদবুদ হয়ে আসছে। আমার কিন্তু এখনো পর্যন্ত চুলার জালটা লোই আছে। আরও 5 মিনিট পর ঘি একদম ছেড়ে এসেছে, আর যে অবশিষ্ট তলানিটা সেটা দেখুন আলাদা হয়ে গেছে। আর এই যে একটু একটু ফেনা দেখা যাচ্ছে, এগুলো কিছুই থাকবে না ঠান্ডা হয়ে আসার পরে। নাড়াচাড়া একদমই থামানো যাবে না, করতে থাকতে হবে। একটু কষ্ট হলেও যখন শেষ অবধি আপনি দেখবেন যে এত সুন্দর ঘ্রাণ আর এত খাঁটি একটা পিওর ঘি আপনার হাতে আপনি নিজে তৈরি করে আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, তখন আসলে এই কষ্টটা আপনার আর মনে থাকবে না, তখন এমনিতেই মনটা খুশি হয়ে যায়। যা হোক, যখন ঘিয়ের তলানিটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, এরকম কিন্তু ফেনার মাত্রাটা অনেক বেড়ে যাবে, অনেক অনেক বাবলস উঠতে থাকবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই বাবলসের কারণে কিন্তু চোখেই দেখতে পাবেন না যে আপনার ঘিটা কি অবস্থায় আছে। তখন একটু স্প্যাচুলা দিয়ে সরিয়ে সরিয়ে আপনাকে দেখতে হবে যে নিচের আবরণটা কি রকম রং ধারণ করেছে। আপনি যদি কড়া ঘ্রাণের ঘি চান, সেক্ষেত্রে আপনি একটু ব্রাউন করে ভাজতে হবে। আর এই দেখুন আমি কিন্তু চুলার আঁচটা একদম লো রেখেছি, চুলার আঁচ বাড়ানো যাবে না, এই লো আঁচে আপনাকে কাজ অনবরত করে যেতে হবে। আর যদি হালকা গ্রানের চান তাহলে হালকা যখন ভাজা হবে ওই অবস্থাতেই নামিয়ে ফেলবেন। আর পাত্রটার যে হিট থাকে, তেলের গায়ে যে হিট থাকে, এটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো এটা স্টে করে। তো আপনি নামালেও কিন্তু ওর কার্যক্রম চালিয়ে যাবে এবং জিনিসটাকে কিন্তু তখন পুড়িয়ে ফেলবে যদি আপনি বেশি ভেজে ফেলেন। একটু সাবধানতার সাথে শেষ কাজটা করতে হবে। এই যে বলে না, শেষ ভালো যার সব ভালো, সেরকমভাবে আপনাকে শেষ বেলায় কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখে কাজটা করতে হবে। এই দেখুন আমার তলানিগুলো কিন্তু হালকা রং আসতে শুরু করেছে। আমি এখন নামিয়ে নিব, বেশি ভাজবো না এবার। এর আগে আমি বেশ ভালোভাবে ভেজে কড়া গ্রানের ঘি আমি তৈরি করেছি। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটু হালকা গ্রানের করি, এটা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, আমার ভালো লাগে। এই দেখুন আমি কিন্তু সরিয়ে সরিয়ে দেখে নিচ্ছি, এই যে যতটুকু দেখা যাচ্ছে রংটা কিন্তু একটু আসতে শুরু করেছে, এই পর্যায়ে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি নামিয়ে নিয়েছি। দেখুন নামিয়ে নেওয়ার পরও কতটা বুদবুদ উঠছে, দেখতে পাচ্ছেন হয়তো। এই দেখুন আমার চুলা থেকে নামানোর পরেও এটা বুদবুদ হচ্ছে। এর যে পাত্রে যে হিট আছে এবং তেলের গায়ে যে হিট আছে, মানে ঘিয়ের গায়ে যে হিটটা আছে, এই হিটের কারণে কিন্তু এটা তলানিটাকে আরও ভাজা ভাজা করে ফেলবে। তাই হালকা অবস্থাতেই নামিয়ে নেওয়াটা আমি সাজেস্ট করব যে ভালো। আর কেউ গাঢ় করতে চাইলে আপনার নিজস্ব ইচ্ছা। একদম ঠান্ডা হয়ে যাবার পর দেখুন ঘিটা আমাদের একদম রেডি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকখানি ঘি হয়েছে। আর এই দেখুন তলানিটা আমি কিন্তু আরও সাদা নামিয়েছিলাম, এটা দেখেছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একদম। কেউ বলবে যে আমি সাদা নামিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এখন এটাকে ছেঁকে আমি একটা পাত্রে নিয়ে নিব। আমি একটা কাচের জার নিয়েছি,
অবশ্যই পরিষ্কার এবং শুকনো একটা জার হতে হবে। আপনি প্লাস্টিকের জারও নিতে পারেন, কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি ঘিটা ঢেলে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এই কাজটাকে প্রফেশনালিও নিতে পারেন। এভাবে মাখন এবং ঘি তৈরি করে আপনি ব্যবসাও করতে পারেন। অবশিষ্ট অংশগুলো সহই ঢেলে দিচ্ছি। এবার চেপে চেপে এর মধ্য থেকে ঘি নিংড়ে নিচ্ছি যতটুকু পারা যায়। এই অবশিষ্ট অংশ কিন্তু ফেলে দিব না, এটাও কাজের আছে, অনেক কাজ করা যায় এটা দিয়ে। এই যে মাশাআল্লাহ আমার ঘি রেডি। আলহামদুলিল্লাহ অনেকখানি ঘি পাওয়া গেছে। আর এই যে অবশিষ্ট অংশটা, এটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো। এটা আপনি মুড়ি মাখা দিয়ে খেতে পারেন, গরম গরম ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এটাকে ব্লেন্ড করে আপনি খিচুড়ি বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন, রোস্টে বা মুরগির যে কোনো তরকারিতে, গরুর মাংসে, অনেকভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করে নিলে এটা কিন্তু তরকারিতে দিলে কেউ বুঝতেই পারবে না, ঘিয়ের ফ্লেভারটা খুব দুর্দান্তভাবে পাওয়া যাবে। এটাকে কখনোই ফেলবেন না। আমার ঘিয়ের বয়ামটা লাগিয়ে নিচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ একদম খাঁটি ঘি আমার ঘরের জন্য আমি তৈরি করে নিলাম। একটু কষ্ট হলেও যখন বিশুদ্ধ জিনিসটা ঘরের সবাইকে আপনি খাওয়াতে পারবেন সুস্বাস্থ্যের জন্য, এটা কিন্তু সত্যি মনটাকে অনেক আনন্দ দেয়। এটা আমার জাল করা ঘি, এটা আজকের বানানো ঘি। আমার এর আগে যে ঘিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটু বেশি ভেজে নিয়েছিলাম, তাই এটার রঙটা একটু গাঢ়। এই যে দেখুন, এটা প্রায় 3 মাস আগে তৈরি করে রাখা, এজন্য এটা কিছুটা দানাদার হয়ে গেছে। আমি কিন্তু দেখুন এটা একটা প্লাস্টিকের কন্টেইনারই সংরক্ষণ করেছি, কোনো সমস্যা নেই। আপনি নর্মাল ফ্রিজেও এটা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। দেখুন একটা বেশি ভেজেছিলাম আর একটা কম ভেজেছিলাম, দুটোর কালার কিন্তু দুই রকম, দুটোর গ্রানও একটু দুই রকম, কিন্তু দুটোই বিশুদ্ধ ঘি। এটাই আমার মনের সান্ত্বনা যে আমি আমার পরিবারকে বিশুদ্ধ কিছু খাওয়াতে পারছি। আমাদের রেসিপি এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।